আমরা এই যে প্রচুর সুশীলদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছি না, এনজিও ব্যবসায়ীদেরকে, কি লাভ হয়েছে? সবাই কি ভালো ফাংশন করছে? করছে না তো। তদবির না করলে বাংলাদেশে কোনো কাজ হয় না আর কি, উঠে আসে না। ইন্টারেস্টিং ঘটনা হইলো, যেই সেকশনটা এসে আমার উপরে অ্যাটাক করেছে, এই সেকশনটা কিছুক্ষণ পরে গিয়ে নতুন যে ইউনো আসছে, ওই ইউনো মহিলার সাথে গিয়ে গ্রুপ ছবি তুলে আসছে। গ্রুপ ছবিটা আবার তারা দিচ্ছে। তাদেরকে দেখে তো ইউনো আমার নিশ্চিত মহিলা মানুষ ভয় পাইছে, দাঁড়ায় টাড়ায় কাচুমুচু হয়ে সবার সাথে ছবি তুলছে। তাহলে এই ইউনো, এই ওসি দিয়ে সোনার বাংলায় আপনি কিভাবে নির্বাচন করবেন? ভোট আসলেই মাথা ক্র্যাক হয়ে যায়, আমার একটু এমপি হইতে হবে, এই মৌসুমে কিছু টাকা পয়সা কামাইতে হবে, ব্যাপক ব্যবসা বাণিজ্য। আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা অর্থনীতি আছে, হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে এখানে। রামদার ভয় দেখাচ্ছে, রামদা মানে দা বটি যারা বানায়, এই সকল দোকানদারদের কাছ থেকে আমরা জানছি যে 50টা রামদার কাজের অর্ডার পাইছে, 100টা রামদা বানানোর অর্ডার পাইছে। এলাকার প্রত্যেকটা দা বটি বানানোর দোকান দেখলাম খুবই অ্যাক্টিভ। তারপর হচ্ছে যে মানে কোচা বলে যে আপনার ওই যে মানে মাছ মারার জন্য যেটা ব্রাহ্মণবাড়িয়াতে দেখছেন না, যেগুলো নিয়ে আপনার ট্যাডা দিয়ে যেগুলো দিয়ে মারামারি করে, এগুলো জিনিস বানানোর অর্ডার আসতেছে। নির্বাচন কমিশন শুধু মুখে মুখে ইনশাল্লাহ মাশাল্লাহতে আছে, হয়ে যাবে, ভয় পায়েন না, চালায়া যান। কিভাবে চালায় যাব? এলাকায় তো ঢুকতে পারতেছি না। এখন সেতু হয়ে যাবে, তখন ফেরিঘাটের এই রমরমা ব্যবসাটাও তো মানে ভেস্তে যাবে। এখানে কোটি কোটি টাকার ডাক ওঠে, তারা এখান থেকে চাঁদাবাজি করে। 40-50 টাকার জিনিস 800 টাকা পর্যন্ত আওয়ামী লীগের আমলে নিচ্ছে, গাড়ি প্রতি 1500 টাকা পর্যন্ত নিচ্ছে। ফেরি বন্ধ করে রাখছে, টাকা না দিলে ড্রাইভারকে গাড়ি থেকে বের করে রশি বাইন্ধে নদীতে ফালায় দিচ্ছে। তো এই ধরনের মাস্তানি গুন্ডামি ফেরিঘাটে হয়। তফসিল ঘোষণা হয়ে গেল, ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেক জল্পনা কল্পনা ছিল, শেষ পর্যন্ত আমরা একটা ফিক্সড জায়গায় চলে আসলাম। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, তার আগে সম্প্রতি আপনার সাথে একটি ঘটনা ঘটেছে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাকশন হয়েছে, রিয়াকশন হয়েছে, পক্ষ বিপক্ষে নানান ধরনের কথা হয়েছে। বাবুগঞ্জে কি ঘটেছিল আপনার সাথে? আবার সম্প্রতি আজই দেখলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে, কোনো একটি পত্রিকার একজন সাংবাদিক আপনার বিরুদ্ধেই ঝাড়ু মিছিলের জন্য লোকজনকে একত্রিত করছিল। আমরা 24-এর পর রাজনীতিতে আসলে কোথায় গিয়ে দাঁড়ালাম? ধন্যবাদ আপনাকে। গত রবিবার আপনার আমাদের এলাকাতে একটা খুব মানে প্রয়োজনীয় একটা সেতুর কাজ উদ্বোধন হয়েছে। ঠিকাদারিটা কে পাবে এটা নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ শুরু হয়। ঠিকাদারি কোম্পানির কাছ থেকে সাইড সাবকন্ট্রাক্টগুলো কে পাবে? ধরেন 1,500 কোটি টাকার একটা ব্রিজের কাজ, তাহলে আপনার কি পরিমাণ বালু লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, মেশিনারি লাগবে, তারপরে হচ্ছে আপনার শ্রমিক সাপ্লাই দিতে হবে, প্রচুর কাজ আছে এখানে। তাহলে আগামী বছরগুলোতে এখানে এই যে একটা বিশাল ধনী শ্রেণী গ্রো করবার সুযোগ আছে, যেটা পলিটিক্যাল ব্যানারে যে যখন থাকে তারা এগুলো কাজগুলো নেবার চেষ্টা করে। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রশাসনিক দপ্তরগুলোতেই ইতিমধ্যে এই তদবিরগুলো শুরু হয়ে গেছে। বিভিন্ন দলের কে কোনটা সাপ্লাই দিবে, তারা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করতেছে, অফিসে অফিসে ঘুরতেছে, তদবির করতেছে, প্রকৌশলীদের সাথে যোগাযোগ করতেছে। ইভেন আপনার চীনা যে কোম্পানি আছে তাদের সংশ্লিষ্ট যারা বাংলাদেশি কর্মকর্তারা, তারাও এই ব্যাপারে কনসার্ন, এবং আমার সাথে তারা এটি শেয়ার করেছে যে এখন আমি কোনোভাবে হেল্প করতে পারবো কিনা এই বিষয়গুলোতে। তো আমি ওদেরকে অ্যাডভাইস করছি, দেখেন এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার, আপনি দুদককে জানাইতে পারবেন, আপনি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো স্থানীয় প্রশাসনকে জানাবেন, আমি তো তেমন কিছু করতে পারবো না। এই প্রসঙ্গে আমি তখন স্থানীয় গণমাধ্যমে তখন যেটা বলেছি যে আমাদের এলাকাবাসীদেরকে সবাইকে এই সাহায্যটা করতে হবে, যে এলাকাবাসীর মধ্য থেকে যদি কেউ এইরকম এই প্রেশারগুলো দেয়, এইরকম কোনো জিনিসের মানে থ্রেট তৈরি হয়, তাহলে কাজটা ঝুলে যাবে। চাইনিজ কোম্পানি সিম্পলি বলতে পারে যে ভাই আমরা তো নিরাপদে কাজ করতে পারছি না। তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে যে আপনার নোন যে ক্রিমিনাল সেকশন আছে, বিএনপির একটা ক্ষুদ্র অংশ, বিএনপির মোটা দাগের মানুষরা তো আসলে একটা জেনুইন রাজনীতি করতে চায়, কিন্তু এই হাইব্রিড ক্রিমিনালদের কারণে তারা এই শহীদ জিয়া রাজনীতিটা করতে পারছে না। এবং তারাও দেখলাম বিএনপি বলয়ে এই মানুষগুলো খুবই ঘৃণিত। 30-40টা লোক ওখানে মিছিল টিছিল করছে আমার বিরুদ্ধে সেদিন, এবং আমার কিন্তু কয়েকশো লোক ছিল সেখানে। আমরা সেখানে অত্যন্ত ধৈর্য ধারণ করে ওয়াকআউট করে ওখান থেকে চলে আসছি আর কি সিচুয়েশন। তো যে সাংবাদিকের কথা বললেন, কালের কণ্ঠের একজন সাংবাদিক, সে ওখানে বিএনপি লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই ক্রিমিনাল গ্যাংয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে পোস্ট তৈরি করতেছে, ঝাড়ু মিছিল অর্গানাইজ করতেছে। একটা ভিডিও বাইর হয়েছে যে এই যে অশিক্ষিত মহিলাদেরকে ধরে নিয়ে আসছে, আমার নামটা পর্যন্ত জানে না, বলতে পারে না, যে একজন লোক বলতেছে যে আমি নাকি ব্রিজ করতে বাধা দিচ্ছি, মানে এটা তদবির করে যে আমি আনছি, সে ঠিক এটার উল্টাটা জানে আর কি। তো মোটা দাগে তার মাথায় কাজ করতেছে যে এত বড় একটা সেতু মানে হচ্ছে এটা
আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা বড় জায়গা হবে, ডিসাইসিভ, যে আসলে তারা কোন দিকে ভোট দেবে। তো সেখানে তাদের বলবার মতো কোনো অবদান এখানে নাই। তো এইটাকে কিভাবে আন্ডারমাইন করা যায়, এইটা একটা দ্বিতীয় জায়গা এখানে। থার্ড হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা ফেরিঘাটে একটা রমরমা ব্যবসা আছে। তারা চিন্তা করতেছে 2-3 বছর পরে যখন সেতু হয়ে যাবে তখন ফেরিঘাটের এই রমরমা ব্যবসাটাও তো মানে ভেস্তে যাবে। এখানে কোটি কোটি টাকার ডাক ওঠে, তারা এখান থেকে চাঁদাবাজি করে, 40-50 টাকার জিনিস 800 টাকা পর্যন্ত আওয়ামী লীগের আমলে নিচ্ছে, গাড়ি প্রতি 1500 টাকা পর্যন্ত নিচ্ছে, ফেরি বন্ধ করে রাখছে, টাকা না দিলে ড্রাইভারকে গাড়ি থেকে বের করে রশি বাইন্দা নদীতে ফালায় দিচ্ছে। তো এই ধরনের মাস্তানি গুন্ডামি ফেরিঘাটে হয়। এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে যেটাকে আমরা বলি যে রাজনৈতিক দুর্বৃত্তপনা, যেটাকে একদম প্রপার পলিটিক্যাল ক্লাউন, এই ক্লাউনদের কাছে রাজনীতিটা জিম্মি হয়ে গেছে আর কি। তো সেটার বিরুদ্ধে যেহেতু আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি, এখন স্থানীয় রাজনীতিতে এই দুর্বৃত্তরা আবার সক্রিয় হয়েছে। আমরা বারবার বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই বলেছি, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান করেছি যে আপনারা যে রাজনীতিটা করবার জন্য প্রস্তাব দিয়েছেন, সংস্কারের রাজনীতি, সেইটা এই দুর্বৃত্তদেরকে লালন পালন করে আপনি করতে পারবেন না। আপনাকে এদের এই খপ্পর থেকে বের হইতে হবে, এবং সেটার একমাত্র উপায় হচ্ছে এদেরকে দল থেকে বের করে দেওয়া। দিয়েছিল, আপনি গত 14 মাস 15 মাসে দেখেছেন যে 7-8 হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। কিন্তু দুঃখজনক হলো ওই ক্রিমিনাল যাদেরকে বহিষ্কার করেছে তাদেরকে আবার দলের সবাইকে রিসেন্টলি ফিরায় নিয়ে আসছে, এবং ফিরায় নিয়ে আসার মধ্য দিয়ে যে মেসেজটা দেওয়া হচ্ছে যে তাদের অপকর্মগুলো আগামী নির্বাচনে আমার জন্য জরুরি, মানে তার এই ধরনের গুন্ডা আসলে আমার লাগবে। প্রশ্ন হচ্ছে কেন লাগবে? এখন তো আওয়ামী লীগ নাই, মানে আপনি কার সাথে মারামারি করবেন? আপনাকে 40 বছর 45 বছর আওয়ামী লীগের মতো একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে মারামারি করতে হয়েছে, মানে এই ক্রিমিনাল অর্গানাইজেশনের জন্য আপনাকে মারামারি করতে হয়েছে। তো সেই মারামারির প্রস্তুতি আপনি নিয়েছেন, এখন মারামারি করবেন কার সাথে? এলাকায় আপনি কাকে পিটাবেন? কাকে আপনি রামদার ভয় দেখাচ্ছেন? তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংস্কৃতির যে বদলটা আমরা আশা করছিলাম বড় দল হিসাবে বিএনপির কাছে, সেটা বদলটা আমরা স্থানীয় পর্যায়ে তৃণমূলে দেখতে পাচ্ছি না। না, তাহলে এই যে আপনার নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েই গেল এবং নির্বাচন হবে, নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। সব দলগুলো বলে আসে, সব রাজনৈতিক নেতারা বলে আসে। আপনি তো বাবুগঞ্জ মুলাদি, আপনার নির্বাচনী এলাকা বরিশাল 3, আপনি তো রুট লেভেলে গিয়ে জনগণের সাথে মিশছেন, ভোটের জন্য কাজ করছেন। ন্যূনতম কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? না, লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই নাই। পুরো মানে গ্রামে গঞ্জে আমরা দেখছি যেখানে উঠান বৈঠক করছি, আমার উঠান বৈঠক হবার আগে বাড়িতে বাড়িতে গিয়ে ওই দলের লোকজন গিয়ে হুমকি দিয়ে আসতেছে, কথা বলছে, রামদার ভয় দেখাচ্ছে। রামদা মানে দা বটি যারা বানায়, এই সকল দোকানদারদের কাছ থেকে আমরা জানছি যে 50টা রামদার কাজের অর্ডার পাইছে, 100টা রামদা বানানোর অর্ডার পাইছে। এলাকার প্রত্যেকটা দা বটি বানানোর দোকান দেখলাম খুবই অ্যাক্টিভ। তারপর হচ্ছে যে মানে কোচা বলে যে আপনার ওই যে মানে মাছ মারার জন্য, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে দেখছেন না, যেগুলো নিয়ে আপনার ট্যাডা দিয়ে যেগুলো দিয়ে মারামারি করে, এগুলো জিনিস বানানোর অর্ডার আসতেছে। শীতকালে এমনিতে আপনার মাছ ধরার জন্য ট্যাডা লাগে না, পানি শুকায় যায়, মানুষ এমনিতে হাত দিয়ে মাছ ধরে। আপনার এখন ট্যাডা কেন লাগবে? রামদা দিয়ে রামদার তো কোনো গৃহস্থলী কোনো কাজ নাই, তো রামদার কাজটা কি কাজে লাগে? এটা মারামারি করতে শুধু লাগে। তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই প্রস্তুতিগুলো গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি, অলরেডি হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মীকে মারধর করছে, মিটিং থেকে যাওয়ার পরে হুমকি দেয়, বাজারে মোটরসাইকেল আটকায় দিচ্ছে, দেখবো তো কয়দিন, হাত পাও থাকবে না, এই ধরনের কাজ চলতেছে। তো ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ডের কোনো কিছু এলাকাতে নাই। নির্বাচন কমিশন শুধু মুখে মুখে ইনশাল্লাহ মাশাল্লাতে আছে, হয়ে যাবে, ভয় পায়েন না, চালায়া যান। কিভাবে চালায় যাব? এলাকায় তো ঢুকতে পারতেছি না। এবং আপনি যদি ওই এলাকার জিওগ্রাফি জানেন যে আমার ওইখানে 5টা ভালো নদী আছে, মানে খুবই স্রোতস্বিনী নদী আছে। কোনো ইউনিয়নের মধ্য দিয়ে 3টা বড় নদী গেছে, এবং 9টা ওয়ার্ড হচ্ছে আপনার 3 নদীর 3 পারে। ওখানে দিনের বেলা ছাড়া আপনার ক্যাম্পেইন করতেও যাওয়া যায় না, এরকম রিমোট এরিয়া আছে। তারপরে শরীয়তপুর, মাদারীপুর, বরিশালের কিছু কর্নার আছে, একেবারে মোহনার মতো কেন্দ্র আছে, খুন খারাপের জায়গা, বোমা বানানোর জায়গা। পুলিশ পর্যন্ত ভয় পায় ওই এলাকাতে অপারেশনে যেতে দিনের বেলা ছাড়া। তাহলে সেই জায়গাতে আপনি কিভাবে আমি ভোট চাইতে যাব ভোটারের কাছে? সেখানে ভোটার কারা? ন্যূনতম সিকিউরিটি কে দেবে? এবং আমার উপরে যে আক্রমণটা করেছে তার পুরোটা সময় পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, কয়েক ডজন পুলিশ দাঁড়ানো ছিল, কারণ আপনি জানেন 2জন অ্যাডভাইজার আসছে এখানে, সো যথেষ্ট লোকজন ছিল।
বাঁশি বাজানো ছাড়া পুলিশ কিছুই করে নাই। বরং আমাকে এসে ওসি বলতেছে, ওই দিনকার বাবুগঞ্জের ওসি এসে বলতেছে, ভাই আপনি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েন টেন না, তাহলে এলাকার পরিস্থিতি হইতে পারে। তাই আমি বললাম যে করি রাজনীতি, বক্তব্য রাজনৈতিক দেবো না, মানে আমি তো সুশীল না, তো আমি তো অবশ্যই রাজনৈতিক বক্তব্য দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি উস্কানিমূলক কথা বলবো না, আমি যেগুলো বিশ্বাস করি আমি সেগুলোই বলবো আর কি। তাহলে দেখেন সে কোনো দায়িত্ব নিতে চায় না এবং দায়িত্ব সে নেয় নাই। এরপরে ইন্টারেস্টিং ঘটনা হইল, যেই সেকশনটা এসে আমার উপরে অ্যাটাক করেছে, এই সেকশনটা কিছুক্ষণ পরে গিয়ে নতুন যে ইউনো আসছে, ওই ইউনো মহিলার সাথে গিয়ে গ্রুপ ছবি তুলে আসছে। গ্রুপ ছবিটা আবার তারা দিচ্ছে, তাদেরকে দেখে তো ইউনো আমার নিশ্চিত মহিলা মানুষ ভয় পাইছে, দাঁড়ায় টাড়ায় কাচুমুচু হয়ে সবার সাথে ছবি তুলছে। তাহলে এই ইউনো, এই ওসি দিয়ে সোনার বাংলায় আপনি কিভাবে নির্বাচন করবেন? ন্যূনতম কোনো আস্থা পাওয়ার মতো পরিবেশ এলাকাতে নাই। এরপরে দেখেন, আমি প্রেস কনফারেন্স করে বরিশালে পুরো জিনিস বলেছি, বিএনপির পক্ষ থেকে এখনও দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো অ্যাকশনে যাওয়া হয়নি। তাহলে আপনি কি বার্তা দিচ্ছেন? তাহলে আমার মানুষ কি, আমার নেতাকর্মীরা কি ফেরেশতার মতো আচরণ করবে কন্টিনিউয়াসলি? এটা আপনি আশা করতে পারেন যে আমি কতদিন সবর করবো? আমার নেতাকর্মীকে সবাইকে মারবে, ভয় দেখাবে, হুমকি দিবে, তাদের শক্তি সামর্থ্য আছে, তারা কিচ্ছু বলবে না, আবার আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে না। তাহলে এইখানে নির্বাচনের কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। না, এটা তো আপনি 1,47,000 বর্গমাইলের ধরেন 7,000 বা 10,000 বর্গমাইলের গল্প বললেন, তাহলে বাকি 1,40,000 কে সামলাবে? না, পুরো এলাকাতে একই অবস্থা। আপনি দেখেন জামাতের নেতৃবৃন্দ গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গেছে, একই কথা বলে আসছে। এনসিপির আহ্বায়ক নাহিদ গতকালকে অথবা পরশু একই কথা বলেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একই আশঙ্কার কথা বলছে। গতকালকে আমাদের সাতক্ষীরার মিটিং বিএনপির লোকজন গিয়ে ভণ্ডুল করে দিয়ে আসছে। একটা উঠান বৈঠক ছিল, 100 মহিলারা আসছে, মিটিং করা যাবে না। ওসিকে ফোন দেওয়া হয়েছে, বলে আপনি একটা লিখিত জমা দেন। তো লিখিত, যে মুখের কথায় রেসপন্স করছে না, সে লিখিত দিলে কিভাবে রেসপন্স করবে? আমাকে অনেকে বলেছে আমি জিডি করি নাই কেন, কার কাছে জিডি করব? পুলিশ তো দাঁড়ানো ছিল, তাদের সামনেতে ঘটনাটা ঘটেছে। তো সে যখন অফিসে যাবে, তার রুমে গিয়ে লেখা দিয়ে আসলে সে কি করবে? কিছুই করবে না। তাহলে এই পুলিশ, এই প্রশাসন দিয়ে কিভাবে একটা ভালো নির্বাচন হবে? সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যেতে পারে, তারা দুজনে মিলে 2014 সাল অথবা 1973 সালের মতো একটা নির্বাচন করে নেক। আমরা কেউ নির্বাচন করব না, আমরা সবাই রাজপথে থাকবো, আমরা বিরোধী দলের যে ভূমিকা সেই ভূমিকা পালন করব। কিন্তু 24-এর পরে যদি এই জাতীয় নির্বাচন হয়, মানুষ সেটা গ্রহণ করবে কিনা বা মেনে নিবে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। আরেকটা হচ্ছে, আজকের পর থেকে, এখন থেকে তো নির্বাচন কমিশনের আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী বা মাঠ প্রশাসন, এই মাঠ প্রশাসনকে কি ঢেলে সাজিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব কিনা? বা আপনারা তখন, আপনি যেমন বলছিলেন যে কার কাছে অভিযোগ করবে, এখন তো নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারবেন, সেই অভিযোগ হলে সুরাহা হবে কিনা? প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এখনো দৃশ্যমান কোনো সিদ্ধান্ত নেয় নাই যেটার উপরে ভরসা করতে পারি আমরা যে না, এখানে অভিযোগ দিলে কাজ হবে। বাট এই যে ঘটনাটা ঘটবে, দেখেন, শুধু আমারটা কেস স্টাডি হিসেবে দেশের মানুষ স্টাডি করতে পারে। এর আগের দিন, আপনি যেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ, আপনি জানবেন, মুলাদি একটা উপজেলা আছে আমার কনস্টিটিউয়েন্সির। আমার প্রোগ্রাম ছিল রবিবারে, শনিবারে ওখানে এলজিআরডি উপদেষ্টা আসিফ জুমে একটা ব্রিজ উদ্বোধন করার কথা। সেখানে সেই মিটিংয়ে সরাসরি এলজিআরডি সচিব এবং ডিসি মহোদয় সবাই এখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীরা গিয়ে পুরো মঞ্চ, চেয়ার টেবিল সব ভেঙে প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়ে আসছে। কোনো উদ্বোধনী হয় নাই সেদিন। পরপর 2 দিনে ঘটনাটা ঘটেছে। আমার ঘটনার আগের দিন প্রশাসনের সব জায়গায় আমি জানাইছি যে এরকম একটা ঘটনা কালকে এখানে ঘটবে। ওনারা আগেও কোনো অ্যাকশন নেন নাই, পরেও কোনো অ্যাকশন নেন নাই। নির্বাচন কমিশন কাকে দিয়ে এই অ্যাকশনটা নেওয়াবে? এই প্রশাসনকে দিয়ে নেওয়াইতে হবে তো। ডিসি, এসপি, ওসি, টিএনও, কমিশনার, বিভাগীয় কমিশনার যারা আছে তাদেরকে দিয়ে তো নেওয়াবে। তাহলে এটা কিভাবে নেবে? এটা ন্যূনতম কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। এবং দেশের, আপনি যে প্রথম আলোর জরিপে আসছে, এখানে দেখবেন যে প্রায় 50% লোক কিন্তু বলেছে যে তার আস্থা পাচ্ছে না যে ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ব্যারিস্টার ফুয়াদ, নির্বাচন নিয়ে যে সংশয়ের কথা বলছিলেন, লেভেল প্লেইং ফিল্ড একদমই নেই, সেই জায়গাগুলো আপনি বলছিলেন, নিশ্চয়ই আরও সময় গেলে আমরা সেই বিষয়গুলো বুঝতে পারবো। একটু ইতিহাসে ফিরতে চাই। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 1971 সালে আইনি স্বাধীনতা ছিল না, আপনি যেটা বলছেন আবেগের মুক্তি হয়েছিল বাঙালি জাতির। আপনার একটা জায়গা আমি কোট করে বলছি, এই বক্তব্য কি 71 সালে যে সার্বভৌম রাষ্ট্র সেটাকে প্রশ্নবিদ্ধ করে কিনা? বাংলাদেশে 71-এর গল্পটা দেখবেন যে অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা ছিল, যারা বোধ করেছেন যে ভারতের মতো একটা শত্রু রাষ্ট্রের সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করাটা ঠিক হবে না,
তাদের একটা গল্প, তাদের একটা বয়ান আছে যেটাকে ওয়াইডলি পাকিস্তানপন্থী বয়ান বলে। দ্বিতীয় একটা হচ্ছে যে আপনার দিল্লির হেজিমনির আধিপত্যবাদের একটা বয়ান আছে, দিল্লি এবং কলকাতার সম্মিলিত, যে বাংলাদেশের স্বাধীনতাটা আসলে কি। আমরা বারবার বলেছি যে আমার মাটির হাজার হাজার বছরের মুক্তির লড়াই আছে এবং আমার স্বাধীনতাকে একটা বাংলাদেশির মানুষের চোখ দিয়ে সেই স্বাধীনতার গল্পটাকে বলতে পারতে হবে। যে আমি দিল্লির চোখ দিয়েও এই গল্পটা বলবো না, অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তাদের চোখ দিয়েও আমি এই গল্পটা বলবো না। আমার এই বয়ানের একটা বাংলাদেশপন্থী বয়ান লাগবে, কারণ যুদ্ধ এবং স্বাধীনতার 54 বছর পরে এসে জাতিকে বিভক্ত করবার কোনো বয়ান দেশটাকে গঠন করবার জন্য সাহায্য করবে না। তাহলে দেশটাকে ঐক্যবদ্ধ করে এমন একটা বক্তব্য লাগবে। সেই বক্তব্যটাকে বারবার আমি বলেছি যে এরকম একটা বক্তব্য আমাদেরকে সবাইকে খুঁজে নিতে হবে। এই বক্তব্যটা নাই এখন। আমরা বলছি এটা বাংলাদেশপন্থী বয়ান। এখন এটা করতে হলে কি করতে হবে? এখন দেখেন যে যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের মধ্যে ভয় ছিল যে ভারতের সাহায্য নিলে ভারত এখানে হেজিমনি কায়েম করবে, আধিপত্যবাদ কায়েম করবে, ভারত দেশটা দখল করে নেবে হায়দ্রাবাদ সিকিমের মতো, ভারত বাংলাদেশে সব কিছু ক্ষতি করবে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করবে নেপালের মতো, ভুটানের মতো। এর অনেক কিছু সত্য হয়েছে, দেশ দখল হয়নি, দেশ কিন্তু আছে। আবার উল্টা দিকে দেখেন দিল্লির আধিপত্যবাদের বয়ান হচ্ছে যে বাংলাদেশকে যদি সেকুলার রাখতে হয়, তাদেরকে আমরা যুদ্ধে সাহায্য করছি, তাদের কোটির উপরে আমরা রেফিউজিদেরকে সাহায্য করেছি, আমরা সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হইতো না। এই যে গল্পগুলো বলা হচ্ছে, এই দুইটা গল্পেরই একটা প্রবলেমের জায়গা আছে। প্রবলেমের জায়গা হচ্ছে এই দুইটা গল্পে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাটা মিসিং। সে আকাঙ্ক্ষাটা কি? 47 সালে দেখেন 46-এ যে নির্বাচনটা হইল, মানে ব্রিটিশ ভারতে আপনার 11টা প্রভিন্স ছিল। সেই প্রভিন্সের ভিতরে মুসলিম মেজরিটি প্রভিন্স ছিল দুইটা, একটা হচ্ছে বেঙ্গল যেখানে ধরেন 54 to 56% ছিল মুসলমান, আর একটা ছিল পাঞ্জাব। এবং দুইটা হলো অবিভক্ত পাঞ্জাব, অবিভক্ত বাংলা বলছি আর কি। এবং দুইটাই হচ্ছে ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রভিন্স এবং সবচেয়ে ধনী, এবং দুইটাই মুসলিম মেজরিটি। এখন প্রশ্ন হচ্ছে পার্টিশনটা, ইন্ডিয়ান পার্টিশন যে ফরম্যাটে হয়েছে তাতে তো এই দুইটা প্রভিন্স তো পাকিস্তানের অংশ হওয়ার কথা, তাহলে হইল না কেন? তাহলে হইল না এই কারণ তারা বোধ করেছে যে তারা তাদের কালচার, ধর্ম রক্ষা করবার জন্য তাদের একটা নিজস্ব আইডেন্টিটি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইডেন্টিটির লড়াইটা যেমন সত্য, ঠিক এটাও তো সত্য যে বাংলাদেশি মানুষ হিন্দুত্ববাদী রাজনীতি অথবা দিল্লির আধিপত্য কখনো মেনে নেয় নাই, এই হিস্ট্রিটা তো সত্য। তাহলে এই দুই জায়গাতে আমরা বারবার বলছি যে আমাদের একটা বাংলাদেশপন্থী বক্তব্য লাগবে, একটা ন্যারেটিভ লাগবে, আমার মুক্তির গল্পটা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন, মুসলিম লীগ প্রতিষ্ঠা বলেন, পাকিস্তান আন্দোলন বলেন, পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমানরা, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। আজকের পাকিস্তানিরা তো পাকিস্তান রাষ্ট্র বানায় নাই। অতএব এটা তো আমাদের এই জনগণের একটা অর্জন যে আমার মুক্তির প্রয়োজনে আমি একটা রাষ্ট্র বানাইতে পারি, যেটা রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক হবে একটা কালচারাল জায়গা যেখানে সবাই অধিকার নিয়ে কাজ করবে। আবার চাইলে সেই রাষ্ট্রটাকে আমি তালাকও দিতে পারি, যে আমার বানানো রাষ্ট্রটাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, ভাই ওখানে আমার আর পোষাইতেছে না। তাহলে সেই আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশপন্থী আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাটা আমার শত শত হাজার হাজার বছরের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা দুনিয়ার একসময় সবচেয়ে ধনী এলাকা ছিলাম। মোগল এম্পায়ারের সময় আপনার 1700 অথবা 1800 শতাব্দীতে যদি ধরেন, পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা ছিল বেঙ্গল। তার গ্লোবাল জিডিপি ছিল 13 to 14%, 15%। পৃথিবীর এখনও বহু উন্নত দেশেরও 13% গ্লোবাল জিডিপি নাই। তাহলে সেই জায়গাটা তো আমার মুক্তির লড়াইয়ের মধ্যে আছে, আমার একটা আকাঙ্ক্ষার জায়গাতে আছে। এই জন্য আমি বারবার যেটা বলেছি যে আমাদের ওই ইতিহাসের গল্পগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, পার্টিকুলারলি যেটা দিল্লি এবং কলকাতা থেকে এসছে। কারণ এই ইতিহাসটা যেটা করেছে আওয়ামী লীগের মধ্য দিয়ে, জাতীয় পার্টির মধ্য দিয়ে আমার কালচারাল অঙ্গনকে এমনভাবে দখল করে রেখেছে যে আমার জন্মটা মিস্টার বিনের মতো হয়েছে। 71-এর আগে আমি ছিলাম না, আমার কিচ্ছু ছিল না। হুট করে দেখবেন যে মিস্টার বিন আকাশ থেকে পড়ে না, হুট করে ফ্লোরে এসে পড়ে যে 71 সালে 9 মাস যুদ্ধ করে একটা জাতি হয়েছে। রাষ্ট্র জাতি এইভাবে তৈরি হয় না, তার একটা লম্বা ইতিহাস লাগে, লড়াই লাগে, হাজার হাজার বছরের গল্প লাগে। এই সম্মিলিত স্মৃতি, সম্মিলিত বেদনা, সম্মিলিত আকাঙ্ক্ষা, এর মধ্য দিয়ে জাতি জাতি হয়, রাষ্ট্র রাষ্ট্র হয়। এবং সেই জায়গাটা আমরা বারবার চ্যালেঞ্জ করেছি। কিন্তু এই যে বিভাজন যেটা তৈরি হয়েছে,
এক দল ধরেন শুরু করে ৭১ থেকে, আর এক দল শুরু করে আরেকটু পিছিয়ে ৪৭ থেকে। এই বিভাজন কি এই জাতি কোনোদিন উত্তরণ করতে পারবে? আর যদি উত্তরণ করতে নাই পারে তাহলে তো এই বিভক্তি জাতিকে পিছিয়ে দেবে। বিভাজনটা কোন লেভেলে? একটা বিষয় হচ্ছে যে আপনার আলোচনাতে দ্বিমত থাকা মানে বিভাজন না। রাষ্ট্র আকারে আমি কোথায় কোথায় একমত, ওই জায়গাটাতে একটা কমন গ্রাউন্ড দরকার। কোথায় কোথায় আমাদের একমত থাকা দরকার, যেমন মোটা দাগে আমাদের ৫-৭টা বিষয়ে আমাদের সবার একমত থাকা দরকার। স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার ডিগনিটির প্রশ্নে, আমার আত্মমর্যাদার প্রশ্নে, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি। এই বিষয়গুলো হচ্ছে কমন গ্রাউন্ড একটা রাষ্ট্রের, রাষ্ট্র হিসাবে বড় হওয়া, জাতি হিসাবে বড় হওয়া। এবং এই জায়গাতে তর্ক বিতর্কটা থাকা জরুরি না, এবং এটা না থাকাটা সবচেয়ে ভালো একটা জাতির জন্য। বাকি সকল বিষয় নিয়ে আলাপ চলুক, তর্ক চলুক, কিন্তু আমার সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে, ওই সত্তাটাকে, যে এটাকে অ্যাটাক করতে আসবে, তার বিরুদ্ধে আমার রুখে দেবার যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থাকতে হবে। বাংলাদেশে যেটা হয়েছে যে, বা দেখুন এই যে আওয়ামী ফ্রেমওয়ার্কে আওয়ামী লীগের অলমোস্ট সবাই প্রয়োজনে এই দেশটা আগুন দিয়ে পুড়াই দেবে যদি হাসিনা বলে। মানে তার সেন্সের ভিতরে রাষ্ট্র গুরুত্বপূর্ণ না, এখানে দল আকারে হাসিনা কি বলছে এটা গুরুত্বপূর্ণ। এবং এই ফ্রেমে যদি দেশটা বেচে দেওয়া লাগে, ভারতের কাছে বেচে দেবে। মানে সে স্বাধীনতার ব্যবসা করতে করতে স্বাধীনতা দিল্লির কাছে বেচে দিয়েছে। এই ফ্রেমটার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, এবং এই রাজনীতি করতে গিয়ে সে যেটা হচ্ছে নিজের আত্মমর্যাদা বিকায় দিচ্ছে। তা আমরা বলতেছি যে আত্মমর্যাদা বিকায় দিয়ে তো স্বাধীন থাকা যায় না, স্বাধীনতার সাথে আত্মমর্যাদার সম্পর্ক আছে। এবং এই সত্তাটা তৈরি হয় নাই বলেই বাংলাদেশে নাগরিকত্বের সংকট আছে। বাংলাদেশে আপনি দেখবেন যে 18 বছর বয়সী মানুষের একটা তালিকা আছে, যেটাকে আমরা ভোটার তালিকা বলছি, 12,76,00,000। কিন্তু এই ভোটার তালিকাটা কি আসলে ভোটারদের তালিকা? ভোট জিনিসটা কি? যিনি আসলে মত দিতে পারেন, যিনি ওপিনিয়ন দিতে পারেন। আমার দেশের অধিকাংশ নাগরিক কি মতামত দিতে পারেন ভেবে চিনতে? তাহলে কি তারা কি ঝাড়ু মিছিল করার কথা? তারা কি আসলে দিল্লির কাছে যে দেশ বেচে দিচ্ছে তারপর ওই দলটাকে ভোট দেওয়ার কথা, ওই দলের হয়ে কাজ করার কথা? এতটুকু ন্যূনতম জাজমেন্ট যার মধ্যে নাই, যে আমি কার পক্ষে থাকবো, কার বিপক্ষে থাকবো, কোন দেশের শত্রুকে, দেশের মিত্রকে, সেখানে আমি নাগরিক কিভাবে? এই নাগরিক সত্তা তৈরি না হওয়ার কারণে যেটা হয়েছে, রাষ্ট্র তৈরি হয়নি। আবার এটা উল্টাভাবেও দেখেন যে রাষ্ট্র যারা চালিয়েছেন তারা কোনোদিন এই দেশের মানুষকে নাগরিক বানাতে চান নাই, তারা 1000 টাকায় কেনাবেচা করতে চাইছেন। এই জন্য দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা এলাকার দেশের মানুষকে সত্তা আকারে চিন্তা করে না, তারা প্রোডাক্ট আকারে চিন্তা করে। মুদির দোকানের, ওরা হলো মুদির দোকানের মাল। ভোটের আগের দিন 200-500-তে বেচে দিবি, বেচে দিলে কি হবে? ও আমারে ভোট দেবে। তাহলে বেচা কেনার মধ্য দিয়ে সে তো আসলে ভোটার হয় না, সে আসলে পণ্য হয়ে যায়। তো এই যে নাগরিক সত্তা তৈরি না করে যেটা হয়েছে, রাষ্ট্রের জনগণকে তার রাজনীতিবিদরা পণ্যে পরিণত করেছে গত 54 বছর। এবং এই জন্য দেখবেন যে ভোট কেন্দ্র দখল, মানে আপনি মতামতের টেবিলটা দখল করেন কিভাবে? কোনো নাগরিক তো মতামতের টেবিল দখল করতে পারে না, যে এখানে আমার পুরো এলাকাবাসী এসে মতামত দিচ্ছে আমাদের কি করা উচিত, উচিত না। তাহলে সেই টেবিলটাকে, সেই বাক্সটাকে আমি দখল করে নিয়ে যেতেছি। তাহলে ওর জায়গা থেকে ও তো আসলে নাগরিক না, আসলে চোর। ও জনগণের একটা বক্স চুরি করে নিয়ে গেল। ওই যে 420 নাটকে দেখছেন না, ঢাকায় যাওয়ার সময় যে বাসের ভাড়া নাই, তো মসজিদের বাক্স চুরি করে নিয়ে গেছে। বলে তো এটা তো গরিব মানুষের জন্য দেওয়া হয়েছে, আমার টিকিট নাই, আমি একটা গরিব মানুষ, তা আমি এখন কি করব? নিজের মধ্যে নিজে জাস্টিফাই করতেছে। কেনাবেচার গল্প যেহেতু উঠলো, সেহেতু একটু আলাপ করতে চাই যে এখন তো নির্বাচনের মাঠে প্রচারণা চলবে, নমিনেশন চলবে। আমি গতকালকে ফেসবুকে একটু লিখেছিলাম যে একটা আসনে নির্বাচন করতে 20 কোটি টাকা প্রয়োজন, 30 কোটি টাকা হলে হয়তো প্রার্থী পাশ করে বের হয়ে আসতে পারে। নিচে অনেক কমেন্ট হয়েছে, অনেক লাইক টেক ছিল, কিন্তু জনগণ মনে করে যে এর চেয়ে আরও অনেক বেশি টাকা লাগে। কেউ কেউ কমেন্টে বলেছে এরকম যে নমিনেশন পেতেই তো অনেক টাকা লাগে, সেটা 50 কোটি 100 কোটি। কিন্তু নির্বাচন কমিশনের যে বাধ্যবাধকতা রয়েছে যে আপনি প্রচারণার জন্য 25 থেকে 30 লাখ টাকা ব্যয় করতে পারবেন। হ্যাঁ, আপনি তো মাঠে রয়েছেন, কি মনে হয় আপনার, বা আপনারা এবি পার্টি নমিনেশনের জন্য প্রার্থী থেকে কত টাকা করে নিচ্ছেন? দেখেন, আমাদের দলে তো আসলে কেউ টাকা দিয়ে প্রার্থিতা হবে না আর কি, কারণ এটা কেনাবেচাটা হলো যে দল ক্ষমতায় যাবে ওইখানে আপনি ইনভেস্ট করবেন, কারণ এটা তো একটা বিনিয়োগ। যিনি 10-20 কোটি 50 কোটি টাকা অথবা 100 কোটি টাকা দিয়ে একটা মনোনয়ন কিনবেন, তিনি তো আসলে মুদির দোকানের পণ্যের মতো করে কিনছেন।
যে এটা কিনলে আমি কত টাকা খরচ করলে পরে আমার কত টাকা রিটার্ন আসবে। সেই জায়গাতে বড় দলের হলো হাট বসে। সব মাঠে কিন্তু কোরবানির হাট বসে না। আপনার এলাকাতে যে গ্রামে খেলার মাঠ আছে ওই মাঠে হাট বসে না, কারণ ওখানে কোরবানির গরু কিনতে কেউ আসবে না। তো আমাদের মাঠটা হইলো ওইরকম একটা মাঠ যে মাঠে হাট বসে না। হাট না বসলে কোরবানির গরু আসবে না, কোরবানির গরু না আসলে কেনা বেচা হবে না। এটা হলো বড় দলের যে মাঠ আছে ওইখানে এই কোরবানির হাটটা বসে, তো সেইখানে কেনা বেচাটা হয়। আমরা আমাদের একটা কমিটি আছে, কমিটি থেকে আমরা ওপেন মেম্বারদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, যারা যারা নির্বাচন করতে চান তারা আবেদন করেন। কমিটি ভেটিং করেছে, ইন্টারভিউ করেছে যেখানে প্রয়োজন, করে আমরা 109 জনের ক্যান্ডিডেটসি ডিক্লেয়ার করেছি। এবারে নির্বাচনে তো শুধুমাত্র মানে দলীয় ভোটের চাইতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই সনদের জন্য যে ভোট, এবং এনসিপি যারা এই জুলাই আন্দোলনের পরেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হলো, তারা এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি, আপনারা স্বাক্ষর করেছেন। আরপিওর যে সংশোধনী ছিল যে সেখানে আপনাকে আপনার মার্কায়, যেমন আপনার দলের মার্কা ইগল, আপনি বিএনপির সাথে জোট করলেন কিন্তু আপনাকে ইগল মার্কাই দাঁড়াতে। আমরা এই পরিবর্তনটাকে স্বাগত জানিয়েছি, কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল হিসেবে আমি যখন নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছি কি কারণে, যে আমি আমার দলের মার্কায় নির্বাচন করতে চাই। আমি যদি রাজনীতি করতে চাই, রাজনীতি করবার জন্য কিন্তু আপনার নিবন্ধন লাগে না, দল করতে নিবন্ধন লাগে না। আপনার ভোট করতে যদি নিজের মার্কায় তাহলে নিবন্ধন লাগে। তাহলে আপনি যদি আরেকজনের মার্কায় করবেন তাহলে আপনি দল করলেন কেন? আপনি দলের নিবন্ধন চাইলেন কেন? আপনি আপনার দলের ব্যানারে প্রোগ্রাম করেন কেন? আপনার দল নিয়ে অতদলীয় জোট, সমমনা জোট, এইসব জোটের রাজনীতি কেন করেন? দিন শেষে যদি আপনাকে সেখানে বিলীন হয়ে যেতে হয় তাহলে তো সেটা পলিটিক্স না। এবং এই কারণে দেখবেন যে বড় দুইটা দলের ছায়ায় বাংলাদেশে কোনো রাজনীতি ডেভেলপ করছে না। দেখবেন যে 20 দলীয় জোট, 4 দলীয় জোট, 14 দলীয় জোট, প্রত্যেক বড় দুইটা দল যেটা করেছে অন্য সবার রাজনীতিকে শেষ করে দিয়েছে, খেয়ে দিয়েছে। আবার ছোটরা যেটা করছে তারাও দম নিয়ে পলিটিক্সটা করে না, ভোট আসলেই মাথা ক্র্যাক হয়ে যায়, আমার একটু এমপি হইতে হবে, এই মৌসুমে কিছু টাকা পয়সা কামাইতে হবে, ব্যাপক ব্যবসা বাণিজ্য। আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা অর্থনীতি আছে, হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে এখানে। তো সেই জায়গাটাতে আমরা বোধ করি নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে বিভিন্ন দল রিকোয়েস্ট করছে এটা উইথড্র করার জন্য, একটা রিটও নাকি 2-1 দিনের মধ্যে হবে শুনলাম। এবং যেটা হতে পারে যে বড় দলগুলো যদি প্রেসার দেয় নির্বাচন কমিশন আগের মতোই আপনার নুয়ে যাবে। আর আবার এরকমও কিন্তু হয়েছে যে সম্প্রতি একটি দল নিজেকে বিলুপ্ত ঘোষণা করেছে, করে তিনি একটি দলের প্রার্থী হয়েছে, বিএনপিতে জয়েন করেছেন। তো সেই জায়গাতে এটা তার চয়েস, তাদের ব্যাপার। বাট আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দলের সম্মান মর্যাদার স্বার্থে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করা দরকার, এবং এটা নির্বাচন কমিশনের শর্তটা এমনটাই হওয়া দরকার। তা না হলে আপনি কেন প্রতীক নেবেন, নির্বাচন করবেন সেটা না। জুলাই সনদের বিষয়ে আসে, দেখেন জুলাই সনদ এনসিপি সাইন করে নাই হচ্ছে স্বাক্ষরের যে পেজটা ওইখানে স্বাক্ষর দেয় নেই, কিন্তু জুলাই সনদের যে 70-72 পৃষ্ঠা, এটা তো আমরা সবাই মিলে একমত হয়েছে ঐকমত্য কমিশনে। এটার একটা রাজনৈতিক ঐকমত্য এখানে হয়ে গেছে, ইটস এ পলিটিক্যালি সেটেলড ডকুমেন্ট। এখন সেটেলড ডকুমেন্টটা অফিসিয়ালি স্বাক্ষর করা হয় নাই, এইটা দিয়ে এটা বোঝানো হচ্ছে না যে জুলাই সনদের সাথে এনসিপি একমত না। এনসিপি যদি কোনো কারণে ক্ষমতার অংশীদার হয় আগামী নির্বাচনে, সার্টেনলি তাকে এটা অ্যাভয়েড বাই করতে হবে, তাকে এটা মানতে হবে। এটা অধ্যাদেশ হয়ে গেছে এখন। অতএব অধ্যাদেশ তো রাষ্ট্রের সবার জন্য। আমি অধ্যাদেশ মানি না এটা তো সে বলে না। এনসিপি বলেছে যে আমি অধ্যাদেশ মানি না, আমরা ক্ষমতায় গেলে অধ্যাদেশ এটা রাখবো না, ফালায় দিব, সে তো বলে নাই, তার দ্বিমতের জায়গা আছে। তাই আমরা বলছি যে এই ডকুমেন্টটা কোনো দল মানুক না মানুক, স্বাক্ষর করুক না করুক, তারপরে আগামী সংসদে যাক না যাক, এটা পুরো জাতির একটা সম্মিলিত আকাঙ্ক্ষার দলিল হয়ে গেছে। এবং এই জুলাই সনদই হচ্ছে আগামী কোনো বিপ্লব যদি হয়, আগামী দিনে কোনো গণ অভ্যুত্থান হয়, তার ভিত্তিমূল হবে এই জুলাই সনদ। কারণ তার ভিত্তিতেই তরুণরা, রাজনৈতিক সমাজ জাজ করবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে যে আসলে আপনারা কি আলোচনা করেছিলেন, কি ওয়াদা দিয়েছিলেন, আর এখন কি করছেন, যেটা প্রকাশিত হবে প্রতিদিন প্রতি রাতে। ছাত্রদের মধ্যে 2 জন উপদেষ্টা ছিলেন, তাদের অনেক কার্যক্রম নিয়ে আপনার সমালোচনা ছিল, তারা শেষ পর্যন্ত পদত্যাগ করেছে এবং রাজনীতিতে ইনভলভ হচ্ছে। নিশ্চয়ই তাদের আসন কোনগুলো হবে তাও আমরা জানতে পারবো। এদের বিষয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হচ্ছে যে মোটা দাগে যদি পারফরমেন্স দেখি, তাদের ভুল ত্রুটি মিলায় তাদেরকে বিবেচনা করতে হবে। আসিফের অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে, কোনো সন্দেহ নাই আর কি। নিঃসন্দেহে বয়স, অভিজ্ঞতার একটা ঘাটতির জায়গা আছে। বাট সব মিলিয়ে আমি বোধ করি যে ছাত্র উপদেষ্টারা তাদের বয়স যোগ্যতা মোতাবেক
খুব খারাপ করেছেন এমনটা বলবার সুযোগ নাই, বরং যদি উল্টা দিকে দেখেন যারা মুরব্বী অ্যাডভাইজার আছেন তাদের অধিকাংশ মিজারেবলি ফেল করেছেন। তাদের অভিজ্ঞতা, যোগ্যতা, বয়স, দেশ ভাবনা, সুশীল ব্যবসা সব কিছু পেরিয়ে তারা অধিকাংশ আসলে সিরিয়াসলি ফেল করেছেন। 2-4 জন ছাড়া তাদের সফলতা বলতে আপনি তেমন কিছু পাবেন না যারা বাংলাদেশটাকে এগিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে সেই তুলনা যদি আমি করি, আমি উপদেষ্টারা খুব খারাপ করেছেন সেটা বলবার সুযোগ নাই। আর এটা তাদের জীবনের একটা লার্নিং আমি বিশ্বাস করি। তারা যেহেতু রাজনীতিতে ফেরত আসছে, তারা যদি আগামী দিনগুলোতে রাজনীতি করে রাষ্ট্রকে খুব কাছ থেকে দেখবার যে জায়গাটা তারা সুযোগটা তারা পেয়েছে, সেখান থেকে তারা রাজনীতিটাকে বিনির্মাণ করা, রাজনীতি নিয়ে কাজ করা, জনগণের জন্য কাজ করা, সে জায়গাটা তারা আরও ভালো বুঝবেন। তো সেই অভিজ্ঞতাটা যেন তারা কাজে লাগায়, আমি সেটা আশা করব। বিচারপতি অত্যন্ত ভালো মানুষ, যোগ্য মানুষ। পারহ্যাপস বাংলাদেশের ইতিহাসে যদি আপনি যোগ্য বিচারপতিদের তালিকা খোঁজেন, হি ইজ ওয়ান অফ দেম সার্টেনলি। তার মতো বিচারপতি আসলে আমরা খুব বেশি পাই নেই। কিন্তু স্বাধীন বিচার বিভাগ করবার মানে কি আসলে এইটা যে একটা সচিবালয় করলে এটা হবে? অথবা ধরেন মাঝখানে 2 দফা বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, খুব ভালো বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যাদের প্রথম দফায় তো মানে এই চেম্বার ওই চেম্বার, এই নেতার জুনিয়র ওই নেতার জুনিয়র, ওই তদবিরে সব হয়ে গেছে। দ্বিতীয় দফায় যাদেরকে হয়েছে তাদের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয় নেই, এবং খুব সিরিয়াস যে ইন্টারভিউ নেওয়া দরকার ছিল সেই জিনিসটা আমরা প্রথম দিকে যেটা শুনেছিলাম সেটা হয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আবার উনি যা করতে চেয়েছেন তা উনি সব কিছু প্রেশারের কারণে করতে পারছেন তাও কিন্তু না, এই বাস্তবতাটাও আছে। স্বাধীন বিচার বিভাগ মাজহার হোসেন মামলা থেকে যে বিষয়গুলো এসছে সেখানের একটা প্রবলেম্যাটিক জায়গা আছে। বিচারিক কাজ আর বিচারিক ব্যবস্থাপনার কাজের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। প্রশ্ন হচ্ছে এই বিচারিক ব্যবস্থাপনার কাজ করবার জন্য আমাদের জাজরা কি আসলে প্রিপেয়ার্ড কিনা, তারা ট্রেন্ড কিনা। দেখবেন আমলাদেরকে যখন আমরা এই বিষয়টা রেইজ করি যে হেলথ মিনিস্টার অ্যাডমিন চালাবে কেন, ডাক্তাররাই চালাক কারণ তারা তাদের বিষয়টা ভালো জানে। তো একটা কমন সমালোচনার জায়গা আছে যে ডাক্তারদের মধ্যে ম্যানেজেরিয়াল স্কিলের ঘাটতি আছে, এটা অ্যাডমিনের পক্ষ থেকে বারবার বলা হয়। ঠিক এই প্রসঙ্গেও কিন্তু আমলারা আমাদেরকে বলেছে বারবার যে এই জুডিশিয়াল ম্যানেজমেন্টে গিয়ে আমলারা অনেক টেকনিক্যাল জায়গা যেগুলো জানে বোঝে, এইটা বিচারকদের ক্ষেত্রে ঘাটতিটা থাকবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে, এবং সেটা তারা কিভাবে ম্যানেজ করবে সেই জায়গাটা তাকে দেখতে হবে। সারা দুনিয়াতে আমরা দেখেছি যে আপনার ম্যানেজমেন্টের লোকদেরকে অন্য জায়গা থেকে হায়ার করা হয়। যেমন ধরেন যে মানুষটা গ্রামীণ ফোন চালায়, কিন্তু হিউজ কর্পোরেট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, তাকে আপনি বিচারকদের এই কোর্ট ম্যানেজমেন্টের সিইও করে নেন, কারণ যিনি ম্যানেজমেন্ট করতে পারেন সেই তো এটা করতে পারবে। রাদার দেন আপনি একজন জাজকে যদি আনেন, সে সারা জীবন হচ্ছে বিচার করছে, সে সারাদিন হলো এজলাসে বসা ছিল। তাহলে এজলাসে বসা একটা মানুষ আসলে ভালো অ্যাডমিন, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আমরা এই যে প্রচুর সুশীলদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছি না, এনজিও ব্যবসায়ীদেরকে, কী লাভ হয়েছে? সবাই কি ভালো ফাংশন করছে না তো। আবার দেখবেন সেক্টর বেস 2-4 জন খুব ভালো ফাংশন করছে। মোস্তফা সরোয়ার ফারুকী তার সেক্টর থেকে সে গেছে, ব্রিলিয়ান্ট ওয়ার্ক করছে। আপনার জুলাইকে জাতীয় জীবনে ধারণ করা, প্রকাশ করার জায়গাতে বশির ভাই বাণিজ্য উপদেষ্টা ব্রিলিয়ান্টলি কাজ করছে তার জায়গা থেকে। ধর্ম উপদেষ্টা খালিদ ভাই খুব ব্রিলিয়ান্ট কাজ করছেন তার জায়গা থেকে। এরকম বেশ কয়েকজন উপদেষ্টা আছে তার জায়গা থেকে খুবই ভালো কাজ করছে। আবার একটা বিশাল সংখ্যক উপদেষ্টা আছে কাজ বুঝে উঠতে পারতেছে না, কি করবে না করবে, পুরো আমলা চক্রে পড়ে গেছে। তাই বিচারিক এই দপ্তর সচিবালয় করলেই খুব স্বাধীনতা আসবে এটা আমি বোধ করি না, বাট এটা একটা ইনস্ট্রুমেন্টাল জায়গা। কারণ একটা বিষয় দেখেন, আপার জুডিশিয়ারে যতটুকু আওয়ামী লীগের পরে একটু নড়াচড়া হয়েছে চলে যাবার পরে, লোয়ার জুডিশিয়ারিতে কিন্তু তেমন কিছুই হয় নাই। মাঝখানে দেখেছেন যে প্রায় 80% আওয়ামী লীগের নেতাকর্মী যাদের গ্রেফতার করা হয়েছিল এরা জামিনে বের হয়ে আসছে। এবং এই যে পুরো চক্র বের হচ্ছে, এর সাথে আওয়ামী লীগের এই লোয়ার জুডিশিয়ারির বিচারকরা বর্তমান টাইমে অ্যাপয়েন্টেড, এই দলীয় বিবেচনায় যারা পিপি এপিপি আছে, এরা আইনজীবীরা সবাই জড়িত, সবাই টাকা খাচ্ছে এখান থেকে। হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে কোর্ট কাচারিতে। নৌন দাগি আসামিদেরকে দুদকের কাছ থেকে আমি জানতে পারলাম যে দাগি আসামিদেরকে আপনার সিন্ডিকেট করে বের করে দেওয়া হচ্ছে। দুদকের চেয়ারম্যান গত কদিন আগে বলেছে, দেখেছেন যে কিভাবে রাজনৈতিক ব্যানারের ছদ্মছায়া নেতাকর্মীরা আওয়ামী লীগের সম্পদ ট্রান্সফার করতে সাহায্য করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টাকা পয়সা সহ ওই পারে যাইতে সাহায্য করছে। দুদক চেয়ারম্যান বলছে। এটা বলছে কেন? কারণ সে তো এভিডেন্স দেখতে পাচ্ছে, মানে কি পরিমাণ হতাশ সে যে এই সিস্টেম থেকে কিভাবে তারা বের হয়ে যাচ্ছে।
রাষ্ট্র কিছু করতে পারছে না। তাই বিচারিক সচিবালয় করলেই সেটা দেশে বিচার বিভাগকে একেবারে স্বাধীন করে দেবে, কারণ চিন্তায় তো বিচারকরা গোলাম হয়ে আছে, চিন্তায় তো তারা রাজনৈতিক গোলামি করে অভ্যস্ত, চিন্তায় তারা হইলো দেশের হাওয়া বোঝার চেষ্টা করে। এই লোকটা যে আসছে এ তো অমুক দলের তমুক, ওকে বেল দিব কি দিব না, আমার গাড়ি আটকায় দিবে কিনা, পুলিশ তারপরে আমাকে হেল্প করতে আসবে কিনা। এখানে অনেক হিসাব নিকাশ জড়িত আছে। এরপর এই সরকার আমাকে একটা ভালো পোস্টিং দেবে কিনা, না আমাকে বান্দরবনে পাঠিয়ে দিবে। এরপর রিটায়ারমেন্টের পরে আমি আবার জাজ হইতে পারবো কিনা হাইকোর্টে। এই সুযোগ সুবিধার হিসাব নিকাশ করে আপনি মানে একটা প্রতিষ্ঠান কতটুকু স্বাধীন থাকবে তার অনেকগুলো বিবেচ্য বিষয় আছে। শুধু সচিবালয় করলেই দেশ একদম মানে সবাই ইনসাফের বাগানে ভরপুর হয়ে যাবে বাংলাদেশ, তেমনটাই মনে করি।